আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই মুহূর্তে আমার টিউটোরিয়ালটা দেখছো তারা জানো আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব বা আলাপ করব যা ক্লাস 9 এর একটা স্টুডেন্টের জন্য অতি গুরুত্বপূর্ণ। দশম শ্রেণীতে যারা পড়ো তারা আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে যথেষ্ট জানো, আমি 100% শিওর তোমরা জানো এবং পারো। তবে নবম শ্রেণীতে কেবল একজন স্টুডেন্ট ওঠার পর সে রসায়ন বিষয়টা যখন হাতে নেয় তখন পদার্থের গঠন বা পরমাণুর গঠনের তৃতীয় অধ্যায়ে কিছু জিনিস আমাদের পড়তে হয়। পরমাণুর গঠন অধ্যায়ে যতটুকু তোমাদের বইয়ে এসএসসি সিলেবাস আলোচনা করা হয়েছে ততটুকু আলোচনা করব। সাধারণত আমি যদি বলতে চাই যে পরমাণু গঠন অধ্যায়ে যতটুকু এসএসসি সিলেবাস আলোচনা করা হয়েছে তা সাধারণত 1% ধরা চলে। তবু এসএসসি সিলেবাসে যতটুকু আছে বা তোমাদের বইয়ে যতটুকু আলোচনা করা হয়েছে সেভাবে আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো আমরা শুরু করি। আমরা যদি পরমাণুর গঠন অধ্যায়টা লক্ষ্য করি বা পড়তে শুরু করি তাহলে প্রথমে আমরা দেখব, আমি কিছু মেন টপিকস বোর্ডের মাঝে লিখে রেখেছি, সেগুলো যদি আমি একটু বলি। আমি প্রথমে বলবো মৌল নিয়ে আলোচনা করতে হবে। মৌলের প্রতীক, সংকেত, যোজনী নিয়ে আলোচনা করতে হবে যা খুবই গুরুত্বপূর্ণ। পরমাণুর কণিকা, আমরা জানি পরমাণুতে সাধারণত ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন থাকে, এছাড়াও আরো কিছু থাকে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পরমাণু পরিচিতি নিয়ে আমরা আলোচনা করব। আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর যা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ক্লাস 9 এবং 10 এর স্টুডেন্টের মাঝে এই জায়গায় কিছুটা সমস্যা দেখা দেয় বা সমস্যা লক্ষ্য করা যায়, সেগুলো আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। আরেকটা আছে তেজস্ক্রাইসিটির ব্যবহার। তোমাদের বইয়ে তেজস্ক্রাইসিটির ব্যবহার নিয়ে 2 পৃষ্ঠা আলোচনা করা হয়েছে। এগুলা যে কত প্রকার ইনফরমেশন এই জায়গায় দেওয়া আছে তা তুমি 2 পৃষ্ঠা পড়লে বুঝতে পারবে। এর পরবর্তী টিউটোরিয়ালে আমি সাধারণত এই অধ্যায়ে কিছু পরমাণু মডেল আছে, যেমন ভুল পরমাণু মডেল ও রাদারফোর্ডের পরমাণু মডেল, অন্য একটা ভিডিওতে বা টিউটোরিয়ালে দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হলো এই কয়টা। তাহলে প্রথমে যদি আমরা মৌল সম্পর্কে আলোচনা করতে যাই তাহলে প্রথমে আমাদের জানতে হবে মৌল কি। মৌল জিনিসটা জানার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো পরমাণু। পরমাণু আর হলো অণু। পরমাণু বলতে সাধারণত অ্যাটমকে বোঝায়, অ্যাটম। আর অণু হলো মলিকিউল। তোমরা অবশ্যই গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের নাম শুনছিলা। 380 অব্দের দিকে ডেমোক্রিটাস বলেন পদার্থকে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে যাওয়া যায় যখন তাকে আর ভাঙা যায় না। পদার্থের এই ক্ষুদ্রতম অংশটার নাম দেন তিনি পরমাণু, যা একটা গ্রিক শব্দ অ্যাটম থেকে নেওয়া হয়েছে। এ অর্থ এই জায়গায় আমাদের নটকে বোঝাচ্ছে, নট, আর টম অর্থ ডিভিশনকে বোঝাচ্ছে। তা সাধারণত বাংলায় যদি আমরা বলতে চাই তাহলে বলবো না বিভাজ্য। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস 380 অব্দের দিকে, খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে বলেন যে পরমাণু জিনিসটা এমন একটি ক্ষুদ্রতম কণা মৌলিক পদার্থের যাকে আর ভাঙা যায় না, মানে বিশ্লেষণ করা যায় না। এই পদার্থের ক্ষুদ্রতম কণার নাম দেন তিনি পরমাণু। আর পরমাণু গ্রিক শব্দ অ্যাটম থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হলো অবিভাজ্য। অর্থাৎ পরমাণু হলো এমন একটি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা প্রকৃতিতে সাধারণত মুক্ত অবস্থায় বিরাজ করে না, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। এখন যদি আমরা অণু বা মলিকিউলের কথা বলি, অণু হলো মৌলিক বা যৌগিক পদার্থের একটি ক্ষুদ্রতম কণা যা প্রকৃতিতে সাধারণত মুক্ত অবস্থায় বিরাজ করে। যেমন আমি যদি বলি হাইড্রোজেন, এটা হলো একটা পরমাণু, হাইড্রোজেনের একটা পরমাণু। এটাকে ভাঙলে হাইড্রোজেন ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না। এখন যদি আমি বলি হাইড্রোজেনের সাথে আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে তাহলে H2, এটা হলো হাইড্রোজেনের একটা অণু। আবার যদি ধরেন যে এরকম ভাবে C, আবার ধরলেন যে ও আমি যদি মনে করি এই জায়গায় ওর সাথে 3টা ও যে যুক্ত হবে, অক্সিজেন পরমাণু যে যুক্ত হবে তাহলে তৈরি হবে কি O3, যাকে আমরা কি বলবো ওজনের একটা অণু, ওজন অণু। আবার ধরেন হাইড্রোজেন কার্বনের সাথে যুক্ত হয়ে তৈরি করলো কি মিথেন। এখন এই মিথেন CH4 তাহলে কি মিথেনের একটা অণু। তাহলে অণু হতে গেলে সে জায়গায় দ্বিপরমাণু হতে হয়, যা রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ না করলেও প্রকৃতিতে মুক্ত অবস্থায় বিরাজ করে। এখন যদি আমরা মৌলের কথা বলতে চাই তাহলে আমরা বলবো মৌলের আরেকটা নাম হলো মৌলিক পদার্থ।
মৌলিক বা মৌলবোধক বলতে আমরা জানি যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে। যেমন হাইড্রোজেন একটা মৌল বা মৌলিক পদার্থ। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কয়টি? 118টি। আমি জানি 100% শিওর তোমরা এগুলা সবই জানো এবং পারো। তাহলে মৌল ক্ষেত্রে আমরা কি বলবো? পদার্থের একটি ক্ষুদ্রতম কণা যাকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে। এর পাশাপাশি যদি আমরা যৌগ বা যৌগিক পদার্থের কথা বলি, যেমন আমি যদি বলি যে হাইড্রোজেন এবং অক্সিজেন, যেমন হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করে? আমাদের H2O তৈরি করে। এখন H2O এবং হাইড্রোজেন ও অক্সিজেনের ধর্ম বা বৈশিষ্ট্য যেমন ছিল, পানির ধর্ম বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ আলাদা। এই পানিকে যদি আমরা বিশ্লেষণ করতে শুরু করি তাহলে এই জায়গায় ওই পদার্থ ছাড়াও এক বা একাধিক মৌল বা মৌলিক পদার্থ পাওয়া যাবে। তাহলে আমরা যৌগিক পদার্থের ক্ষেত্রে বলবো যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া এক বা একাধিক মৌল বা মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে যৌগ বা যৌগিক পদার্থ বলে। তাহলে আমরা মৌল বা মৌলিক পদার্থের ক্ষেত্রে প্রথমেই বলবো যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে। আর যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য এক বা একাধিক মৌল বা মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে কি বলে? যৌগিক পদার্থ বলে। যেমন H2O একটা যৌগিক পদার্থ, মিথেন একটি যৌগিক পদার্থ, এরকম ভাবে আরো অনেক আছে। এখন যদি আমরা মৌলের প্রতীকের মাঝে আসি, মৌলের প্রতীকের মাঝে যদি আমরা আসি তাহলে আমরা প্রথমেই বলতে পারি, আমরা সবাই জানি, আমি 100% শিওর তোমরা সবাই জানো, মৌল বা মৌলের প্রতীক সম্পর্কে আমরা যখন বলবো তখন বলবো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। এখন পুরো নামের যে সংক্ষিপ্ত রূপ এটা সাধারণত কি কি ভাষা থেকে আসছে? যেমন আমি যদি মনে করি বোরন, এই যে বেরিলিয়াম, বিসমাথ, ব্রোমিন, এইগুলো আমি লিখলাম। আবার ধরেন বেরিয়াম, এই যে একটা লিখলাম। আবার ধরেন লিখলাম কার্বন, এই জায়গায় লিখলাম ধরেন নাইট্রোজেন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, কপার, এই যে মানে সিলভার। এই যে আমরা মৌলগুলো লিখলাম, এগুলা যদি আমরা নামগুলো একটু লক্ষ্য করি তাহলে দেখবো পদার্থ সামনে যে 118টা মৌল আবিষ্কৃত হয়েছে তার মাঝে মৌলগুলো সাধারণত ইংরেজি, ল্যাটিন এবং কি আরবি ভাষা থেকে আসছে। তোমরা অবশ্যই জানো যে জার্কোনিয়াম নামক একটা মৌল আছে, জার্কোনিয়াম নামক মৌল, যার পারমাণবিক সংখ্যা হলো আমাদের 40। এই জার্কোনিয়াম এবং বোরন এটা আরবি ভাষা থেকে আসছে। তারপরে কার্বন ইংরেজি ভাষা থেকে আসছে, সোডিয়াম ল্যাটিন ভাষা থেকে আসছে। তাহলে আমরা বলতে পারি মৌলের প্রতীকের ক্ষেত্রে আমরা কি বলবো? মৌলের পুরো নামের সংক্ষিপ্ত প্রতীক বলে, কিন্তু কি কি ভাষা থেকে আসছে? আরবি, ইংরেজি এবং ল্যাটিন ভাষা থেকে আসছে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে আমরা বলবো নাইট্রিয়াম, তারপর কপারের ক্ষেত্রে বলবো কাফরাম, সিলভারের ক্ষেত্রে বলবো আর্জেন্টিনাম। যেমন আবার মার্কারি Hg, এটার ক্ষেত্রে পারদ, এটা পারদ ব্যবহার করতে পারদ নামে ব্যবহার করা হয়। এটা হলো কি আমরা বলবো? হাইড্রোজেনিয়াম। এগুলো হলো আমাদের ল্যাটিন ভাষা থেকে আসছে। যেগুলা ল্যাটিন ভাষা থেকে আসছে সেগুলা সাধারণত ধাতব মৌল। আর কিছু কিছু মৌল আছে যেগুলা ইংরেজি ভাষা থেকে আসছে, এবং বোরন এবং জার্কোনিয়াম আসছে কোন ভাষা থেকে? আরবি ভাষা থেকে। এখন এগুলা ধর্ম অবশিষ্ট সম্পূর্ণরূপে আলাদা হয়ে থাকে। যেমন ধরেন আমি যদি লিখি এরকম ভাবে যে লিখলাম সি ফর কার্বন, তারপরে Cl ফর ক্লোরিন, Cr ফর ক্রোমিয়াম, CS ফর সিজিয়াম, CO ফর কোবাল্ট, Cu ফর কপার। এখন প্রত্যেকটা সি দ্বারা গঠিত হলেও এদের প্রত্যেকের ধর্ম বা বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে আলাদা, অর্থাৎ এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সম্পূর্ণরূপে আলাদা। তুমি যদি সামান্য সোডিয়াম সম্পর্কে একটু জানতে চাও তাহলে গুগলে গিয়ে যদি সার্চ দাও সোডিয়াম নিয়ে, তাহলে দেখবা উইকিপিডিয়া পেজের মাঝে সোডিয়ামের অনেক কিছু আসছে। সোডিয়ামের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, কার কার সাথে যৌগ গঠন করে, সোডিয়াম ধাতব মৌল কিনা, এগুলো সম্পর্কে অনেক কিছু আছে। এখন শুধু যদি সোডিয়াম নিয়ে একটা টিউটোরিয়াল বানাতে যায় তাহলে তার লেন্থ সাধারণত 30 থেকে 40 মিনিট পর্যন্ত হয়ে যাবে। তাহলে আমরা কি বললাম? মৌলের প্রতীকের ক্ষেত্রে বলবো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। কি কি ভাষা থেকে আসছে? ইংরেজি, ল্যাটিন, আরবি ভাষা থেকে। তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি যে মৌলের ইংরেজি, ল্যাটিন ও আরবি ভাষার
মৌলের পুরো নামের সমস্ত কি বলে? প্রতীক বলে। যে ইংরেজি, ল্যাটিন ও আরবি ভাষার মৌলের পুরো নামের সমস্ত রূপকে কি বলে? মৌলের প্রতীক বলে। যেমন সোডিয়ামের প্রতীক আমরা কি লিখবো? Na দ্বারা, ম্যাগনেসিয়াম Mg, অ্যালুমিনিয়াম Al, কপার Cu, সিলভার Ag, মার্কারি Hg ইত্যাদি। এখন যেমন তুমি একটা বিষয় লক্ষ্য করো, এই জায়গায় একটা আলফাবেট দ্বারা মৌলটার প্রতীককে নির্দেশ করলে এই জায়গায় সোডিয়ামের ক্ষেত্রে দুইটা দ্বারা নির্দেশ করতেছে। আবার আমি যদি N লিখি, নাইট্রোজেন একটা আলফাবেট দ্বারা মৌলের প্রতীককে নির্দেশ করতেছে, আবার ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দুইটা আলফাবেট দ্বারা মৌলের প্রতীককে নির্দেশ করতেছে। যদি মৌলের প্রতীক দুইটা আলফাবেট দ্বারা প্রকাশ করতে হয়, তাহলে প্রথম আলফাবেটটা অবশ্যই বড় হাতের অক্ষরে এবং পরেরটা ছোট হাতের অক্ষরে লিখতে হয়। তাহলে এ পর্যন্ত আমরা কি বললাম? মৌল কি, মৌলের প্রতীক কি। এখন যদি আমরা পরমাণুর কণিকা সম্পর্কে একটু আলোচনা করতে যাই, এটা পরিষ্কার করে ফেলি। হ্যাঁ, লিখছো না সবাই? এটা পরিষ্কার করে ফেলি। দেখো, পরমাণুর কণিকা সম্পর্কে ঘুরতে গেলে আমাদের আরেকটা জিনিস অবশ্যই জানতে হবে, যে আমরা যদি লিখি যে পরমাণু, এই পরমাণুর কণিকাকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো স্থায়ী, আর একটা হলো আমাদের অস্থায়ী। এখন আমার বিশ্বাস তোমরা সবাই জানো, পরমাণু স্থায়ী কণিকা হিসেবে মৌলের একটা নিউক্লিয়াস থাকে। যেমন ধরো, এটাকে যদি আমরা একটা মৌলের নিউক্লিয়াস কল্পনা করি, এটা হলো ফার্স্ট শেল, এটা সেকেন্ড শেল, এটা হলো থার্ড শেল। এখন এই যে পরমাণুর যে নিউক্লিয়াসটা বৃত্তাকার, বৃত্তাকার, এটা আমরা কোথা থেকে জানছি? এটাকে আমরা রাদারফোর্ড থেকে জানতে পারছি? না, এটা আমরা ভুর পরমাণু মডেল থেকে জানতে পারছি। এখন আমরা এটাও জানি যে মৌলের যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের মাঝে সাধারণত প্রোটন আর নিউট্রনটা অবস্থান করে। আর এর বাহিরে বৃত্তাকার, বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলা ঘূর্ণায়নশীল অবস্থায় থাকে। তাহলে ইলেকট্রনগুলা বৃত্তাকার, বৃত্তাকার কক্ষপথে কোথায় থাকে? অরবিটাল অবস্থান করে। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে। তাহলে পরমাণুর স্থায়ী কণিকা হিসেবে যদি আমরা মনে করি প্রোটন, নিউট্রন আর একটা হলো ইলেকট্রন। এই জায়গায় প্রোটন ধনাত্মক, নিউট্রন আধান নিরপেক্ষ, ইলেকট্রন ঋণাত্মক চার্জবাহী একটা কণিকা। পরমাণু যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসের মাঝে প্রোটন অবস্থান করে, যা একটি ধনাত্মক চার্জবাহী কণিকা, এবং এর বাহিরে ইলেকট্রন অবস্থান করে, যা একটি ঋণাত্মক চার্জবাহী কণিকা। প্রাথমিক অবস্থায় প্রোটন, পরমাণুর কেন্দ্রে ঠিক যে কয়টা প্রোটন থাকে, পরমাণুর বাহিরে ঠিক ততটাই ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এই কারণে পরমাণু নিউক্লিয়াসকে সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ বলা হয়ে থাকে, বা পরমাণুকে চার্জ নিরপেক্ষ বলা হয়ে থাকে। এবং অস্থায়ী কণিকার মাঝে অনেক আছে, যেমন তোমাদের বইগুলো আলোচনা করা হয় নাই, তবু আমরা লিখি। যেমন আমরা যদি লিখি মেসন, তারপর হলো পজিট্রন, গ্যাভিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, ইত্যাদি। তাহলে অস্থায়ী কণিকা হিসেবে আমরা মেসন বলতে পারি, পজিট্রন বলতে পারি, গ্যাভিট্রন বলতে পারি, নিউট্রনও বলতে পারি, অ্যান্টি নিউট্রনও বলতে পারি। আর স্থায়ী কণিকা হলো প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। প্রোটনের সাধারণত আদানটা কি হয়ে থাকে? প্রোটন আদান হয়ে থাকে +1.60 গুণন 10 ইনভার্স 19 কুলম্ব। ইলেকট্রনের আদান বা চার্জ কি হয়ে থাকে? -1.60 গুণন 10 ইনভার্স 19 কুলম্ব। ইট মিনস, এটা বোঝাচ্ছে যে প্রোটন এবং নিউট্রনের আদান পরস্পর সমান, কিন্তু আমাদেরকে বিপরীত। কিন্তু কি বিপরীত? একটা পজিটিভ আর একটা নেগেটিভ, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। নিউট্রনের ক্ষেত্রে আমাদের আদানের মানটা কি হয়ে থাকে? 0 হয়ে থাকে। নিউট্রন হলো আদান নিরপেক্ষ। নিউট্রন কি? আদান নিরপেক্ষ। তাহলে প্রোটন হলো পরমাণু একটি ধনাত্মক চার্জবাহী কণিকা, যা নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে। ইলেকট্রন হলো একটি ঋণাত্মক চার্জবাহী কণিকা, যা নিউক্লিয়াসের বাইরে বৃত্তাকার, বৃত্তাকার কক্ষপথ বা শেল বা অরবিটে অবস্থান করে, ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এখন বাবা, প্রোটনের একটা ভর আছে। প্রোটনের ভর কি? যে 1.673 গুণন 10 ইনভার্স 24 গ্রাম। আবার নিউট্রনের ভর কত? যে 1.675 গুণন 10 ইনভার্স 24 গ্রাম।
ইলেকট্রনের ভর কত, যে 9.11 গুণন 10⁻28 গ্রাম। প্রত্যেকটা আমি গ্রাম এককে লেখার চেষ্টা করছি। আমার বিশ্বাস 100% আমি শিওর তোমরা এটা সবাই পারো, তবু আমরা বোঝার চেষ্টা করতেছি যে প্রোটনের ভরটা 1.673 গুণন 10⁻24 গ্রাম, নিউট্রনের 1.675 গুণন 10⁻24 গ্রাম এবং ইলেকট্রনের 9.11 গুণন 10⁻28 গ্রাম। এটাকে যদি আমরা কেজিতে নিতে চাই তাহলে কেজির ক্ষেত্রে আমরা কি বলবো, কেজির ক্ষেত্রে আমরা বলবো কি 1 পয়েন্ট, আমরা জানি 1000 গ্রাম 1 কেজি, সেটাকে আমরা লিখতে পারি 10⁻3 দ্বারা। তাহলে আমরা লিখতে পারবো 1.673 গুণন 10⁻27 কেজি, এটা হলো প্রোটনের ক্ষেত্রে। নিউট্রনের ক্ষেত্রে আমরা বলবো 1.675 গুণন 10⁻27 কেজি এবং ইলেকট্রনের ক্ষেত্রে আমরা বলবো 9.11 গুণন 10⁻31 কেজি। পরীক্ষা হলে গ্রাম এককে আসতে পারে, কেজি এককে আসতে পারে। এই যে ভ্যালুগুলো, এগুলোকে আমরা ভুলবো, কখনোই ভুলবো না, এগুলো কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা কি বলতে পারি যে পরমাণুর স্থায়ী কণিকা তিনটি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এটা নির্দিষ্ট একটা আদান আছে, ভর আছে। নিউট্রনের আদান নিরপেক্ষ মানে চার্জবিহীন, আর এর একটা ভর আছে, ইলেকট্রন আদান ঋণাত্মক আদান যুক্ত এবং এর একটা ভর আছে। তাহলে পরমাণুর কণিকার ক্ষেত্রে আমরা কি বলবো যে পরমাণুর মূল কণিকা তিনটি, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। পরমাণু কণিকা কাকে বলে, যে পরমাণু নিউক্লিয়াসের বাইরে এবং ভেতরে যেগুলো অবস্থান করে তাদেরকে পরমাণুর মূল কণিকা বলে। এরা কয় প্রকার, 3 প্রকার, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। লেখো, লিখছো সবাই? যদি লিখে থাকো তাহলে আমি একটু পরিষ্কার করি। হ্যাঁ, পরমাণুর পরিচিতি সম্পর্কে যদি আমরা একটু বলতে চাই তাহলে ধরো তোমরা গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের নাম শুনছিলা। ডেমোক্রিটাস সর্বপ্রথম পরমাণু সম্পর্কে ধারণা প্রদান করেন যে পরমাণুর যে একটা নিউক্লিয়াস আছে এটা কে ধারণা প্রদান করে। আমরা সাধারণত রাদারফোর্ডের নাম শুনছি। রাদারফোর্ড পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করেন। সে পরমাণু পরিচিতি সম্পর্কে যদি বলি তাহলে আমরা বলবো যে এটা ধরো একটা পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক আধান যুক্ত, এর বাইরে এটা হলো ফার্স্ট সেল, এটা হলো আমাদের সেকেন্ড সেল। তাহলে ধরো আমি এই সেলে 2টা এবং এই সেলে 1টা ইলেকট্রন আছে, তাহলে এটা কার ইলেকট্রন বিন্যাস, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো লিথিয়ামের নিউক্লিয়াসের মাঝে আমরা একটু আগে বলে আসলাম কোন মৌলের নিউক্লিয়াসে সবসময় প্রোটন ও নিউট্রন অবস্থান করে। লিথিয়ামের নিউক্লিয়াসে প্রোটন আর কি অবস্থান করে, নিউট্রন অবস্থান করে। দেখা যায় লিথিয়ামের নিউক্লিয়াসে প্রোটন আছে 3টা আর নিউট্রন আছে কয়টা, 4টা। তাহলে এদের যোগফল কত হলো, 7। আমরা এটাও জানি যে পরমাণুর প্রোটন আর নিউট্রনের যোগফলকে কি বলে, নিউক্লিয়ন সংখ্যা বলে। এর আরেকটা নাম আছে, নাম কি, ভর সংখ্যা। তাহলে আমরা বলতে পারি প্রোটন ও নিউট্রনের সংখ্যার যোগফলকে কি বলে, আমাদের নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা বলে। আমরা বলতে পারি কোন মৌলের নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে বা আমাদের নিউক্লিয়ন সংখ্যা বলে। তাহলে লিথিয়ামের ভর সংখ্যা কত হবে, 7 হবে। লিথিয়ামের নিউক্লিয়াসে প্রোটন আছে 3টা, নিউট্রন আছে 4টা, তাহলে এদের যোগফল 7, তার মানে এর ভর সংখ্যা কত, 7। আমরা সাধারণত একটা ভ্রান্ত ধারণার মাঝে থাকি। আমাদের অনেক টিচার বা অনেক বন্ধু বান্ধব বলে থাকে যে যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে তার ভর সংখ্যা পাওয়া যায়। এটা কিন্তু রং, এটা টোটালি রং। আর যদি 2 দ্বারা গুণ করলে হয় অক্সিজেনেরটা না হয় 8 2 16, তাহলে ক্লোরিনের তো পারমাণবিক ভর সংখ্যা আমাদের কত, 35.5। এটা আমি এই জায়গায় আলোচনা করবো, আপেক্ষিক পারমাণবিক ভরের মধ্যে আলোচনা করবো, তবু একটু বলে দিলাম এরকম ভাবে। তাহলে আমরা কি বলতে পারি, প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে কি বলে, ভর সংখ্যা বলে। এখন তোমার পরীক্ষায় প্রশ্নটা যদি এরকম ভাবে আসে যে ধরো লেখা আছে যে তোমাদের বইয়ের মতো অ্যালুমিনিয়াম 13 27 3+, এটা বলতে কি বুঝো, পরীক্ষায় প্রশ্ন আসলে এটা বলতে কি বুঝো, তাহলে তোমাকে কি আলোচনা করতে হবে। ধরো বোঝানোর জন্য আমি লিখলাম যে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করে। তারপরে ধরো লিখলাম ভর সংখ্যা, ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করে। তারপরে ইলেকট্রন, প্রোটন আর আমরা লিখলাম কি, নিউট্রন। এখন তুমি আমাকে একটু বলো বাবা যে যে এই জায়গায় কি বলবো, যে মৌলের এই অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত ছিল, 13 ছিল। এর ভর সংখ্যা কত, উপরে বাম পাশে উপরে যেটা দেওয়া সেটা ভর সংখ্যা, তাহলে কত লিখবো আমরা,
27 লিখবো। এখন আমরা জানি কোন মৌলের নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যাকে তার কি সংখ্যা বলে? প্রোটন সংখ্যা বলে। তার মানে প্রোটন সংখ্যা কত হবে? 13 হবে। এখন 27 থেকে 13 যদি আমরা বাদ দেই কত হয়? 14 থাকে। তাহলে 14 তার কি নিউট্রন সংখ্যা। এখন আমি কি তার ইলেকট্রন সংখ্যা 13 লিখবো? তোমরা বলো আমাকে যে 13 লিখবো না কত লিখবো? না, 13 লেখা যাবে না। কারণ কি, এই যে এর উপর একটা 3+ দেওয়া আছে। প্লাস কখন ব্যবহার করা হয়? যখন কোনো মৌল কর্তৃক ইলেকট্রন ত্যাগ করে, দান করে বা বর্জন করে, তখন আমরা প্লাস ব্যবহার করি। যেহেতু অ্যালুমিনিয়ামের উপরে 3+ দেওয়া আছে, তার মানে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে দিছে। তাহলে ওর ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? 10টা হবে। ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? 10টা হবে। দেখো বুঝতে পারছো কিনা? এখন যদি এটার বিপরীতে এইরকম একটা আসে যে অক্সিজেন 8, 16, 2-, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা পারমাণবিক সংখ্যা তাহলে অক্সিজেনের কত লিখবো? 8 লিখবো। অক্সিজেনের ভর সংখ্যা কত লিখবো? 16 লিখবো। অক্সিজেনের প্রোটন সংখ্যা, তাহলে পারমাণবিক সংখ্যা যেহেতু তার প্রোটন সংখ্যা, তার মানে তার প্রোটন সংখ্যা কত? 8। এখন তার ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা বাদ দিলে যা থাকে ওইটা আমাদের নিউট্রন সংখ্যা, তার মানে তার নিউট্রন সংখ্যা কত? 8। এখন তার অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত লিখবো? দেখো অক্সিজেনের উপর একটা চার্জ ব্যবহার করা হয়েছে 2-। এখন মাইনাস কখন ব্যবহার করা হয়? মৌলগুলা যখন ইলেকট্রন গ্রহণ করে তখন তার উপরে মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়। যে যে কয়টা গ্রহণ করে তার উপরে ওই কয়টা ঋণাত্মক ধর্মী চার্জ ব্যবহার করা হয়ে থাকে। অক্সিজেনের উপর আমরা কয়টা ঋণাত্মক ধর্মী চার্জ ব্যবহার করছি বাবা? দেখো তো 2টা। তাহলে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত হবে? এর আগে ছিল নিউক্লিয়াসে 8টা ইলেকট্রন, সে 2টা আরো গ্রহণ করছে, তাহলে তার ইলেকট্রন সংখ্যা কত হবে? 10 হবে। দেখো বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো তাহলে ধরো এটার ক্ষেত্রে আমরা কি লিখবো? হাইড্রোজেন 1, 1। এটা হাইড্রোজেনের একটা আইসোটোপ যার নাম হলো কি? প্রোটিয়াম। তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা লিখি বা এই জায়গায় একটা প্লাস দিয়ে দিল, তাহলে আমরা কি লিখতে পারি? এর পারমাণবিক সংখ্যা 1, পারমাণবিক সংখ্যা 1, এর ভর সংখ্যা কত? 1, এর ইলেকট্রন সংখ্যা এই যে একটা প্লাস দিয়ে দিছে, তার মানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ছিল 1, মানে প্রোটন সংখ্যা ছিল একটা, কিন্তু সে একটা দান করে দিছে, তার মানে তার ইলেকট্রন সংখ্যা কত? 0। এখন তার প্রোটন সংখ্যা কত হবে? এই যে 1, প্রোটন সংখ্যা কত? 1। এখন তার নিউট্রন সংখ্যা 1 থেকে 1 বাদ দিলে কত থাকে? 0। এটা হলো আমাদের কি? মৌলের নিউট্রন সংখ্যা। দেখো বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো তাহলে এটা আমি একটু পরিষ্কার করি। হ্যাঁ, পড়ালেখাটা একান্ত নিজের। তোমাকে যে মেধাবী হতে হবে এমন কোনো কথা না। আমি সকল মেধাবীকেই সফলতা অর্জন করতে দেখি নাই, কিন্তু যারা পরিশ্রমী তাদেরকে আমি জীবনে সফলতা অর্জন করতে দেখছি। এই কারণে তোমাকে আমি বলবো, মেধাবী হও বা না হও, তোমাকে পরিশ্রমী হতে হবে। তোমাদের সামনে পরীক্ষা, আমি জানি তোমাদের সামনে কিছুদিন পরে পরীক্ষা। এই পরীক্ষার চিন্তায় পড়ালেখা বাদ দিলে চলবে না, তোমাকে পরিশ্রমী হতে হবে, পড়ার টেবিলে বসতে হবে। এই জন্য তোমার যা যা করণীয় তাই করতে হবে। যেভাবে বুঝলে, যেভাবে বললে তোমার সুবিধা মনে হয় সেভাবেই তোমার পড়তে হবে। এখন দেখো, আমরা যদি আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে আসি, তাহলে আপেক্ষিক কথাটার অর্থ কি? আপেক্ষিক কথাটার অর্থ বাবা একটু মাথায় রাখবা, যে আপেক্ষিক, এই কথাটার অর্থ হলো তুলনা করা। কি করা? তুলনা করা। আপেক্ষিক কথাটার অর্থ কি? তুলনা করা। এখন আপেক্ষিক পারমাণবিক ভর, এর সাথে আপেক্ষিক কথাটা নিয়েই তো ঝামেলা বাঁধিয়ে দিছে। মানে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার জন্য আমাদের 3টা স্কেল আছে। যেমন 1 নম্বরে যদি আমরা বলি, একটা হলো আমাদের হাইড্রোজেন স্কেল, 2 নম্বর আমাদের অক্সিজেন স্কেল, 3 নম্বর আমাদের কার্বন স্কেল। এখন আমাদের এসএসসি কেমিস্ট্রি রসায়ন বইয়ে যে স্কেল দ্বারা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা হয়েছে সেটা হলো কার্বন স্কেল। কার্বন স্কেল দ্বারা নির্ণয় করা হয়েছে। আমাদের মাঝে অনেকেই বলে থাকে যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে তার পারমাণবিক ভর পাওয়া যায়। এটা টোটালি রং। যেমন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, এর ভর সংখ্যা কত? 16। কিন্তু ক্লোরিনের তো পারমাণবিক সংখ্যা 17, তাহলে 2 দ্বারা গুণ করলে 17 × 34 হওয়ার কথা, কিন্তু হয় কত? আমরা লিখি 35.5। আবার সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাহলে এর ভর সংখ্যা 22 হওয়ার কথা, কিন্তু সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত? আমরা লিখি কত? 23। এগুলো নির্ণয় করার জন্য আমাদের কার্বন স্কেলটা ব্যবহার করা হয়ে থাকে। আমি যদি একটু স্কেলটা সম্পর্কে একটু লেখার চেষ্টা করি,
তোমরা অবশ্যই জানো, যারা দশম শ্রেণীতে পড়ো তারা অবশ্যই জানো স্কেলটা সম্পর্কে এরকম ভাবে লেখা ছিল যে মৌলের, আমি এই জায়গায় যদি লিখি যে আপেক্ষিক পারমাণবিক ভর, ধরো লিখলাম আপেক্ষিক পারমাণবিক ভর সমান, আমি যদি একটা দাগ দিই এরকম ভাবে, তাহলে আমি লিখতে পারি, এইটুকু একটু পরিষ্কার করে দিলাম, হ্যাঁ এইটুকু একটু পরিষ্কার করে লিখতে পারি মৌলের একটি পরমাণুর ভর, যে মৌলের একটি পরমাণুর ভর, এটা হলো কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী। এই যে নিচে আমরা লিখলাম না আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে লিখবো মৌলের একটি পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী। এখন কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, এটাকে বলা হয় 1 AMU অথবা বলা হয় 1 ডাল্টন। কি বলা হয়? 1 AMU বা 1 ডাল্টন। এর একটা নির্দিষ্ট মান আছে, যেমন সেই মানটা কি 1.66 গুণন 10⁻24 গ্রাম। তাহলে 1 AMU সমান আমরা কত লিখতে পারি? 1 AMU সমান আমরা লিখতে পারি 1.66 গুণন 10⁻24 গ্রাম, এটা আমরা লিখতে পারি। এখন এই যে একটা স্কেল, যেহেতু এই যে আমরা কার্বন ব্যবহার করছি, এই কারণে স্কেলটার নাম কি? কার্বন স্কেল। এই কার্বন স্কেলের সাহায্যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা হয়ে থাকে। এই আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আমাদের অনেক অঙ্ক এসে থাকে, যাতে আমরা পরবর্তী টিউটোরিয়াল আলোচনা করার চেষ্টা করব। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কি বুঝো যদি আসে, তাহলে আমরা লিখব মৌলের একটি পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের তুলনায় 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী। যেমন ধরো অক্সিজেনের আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর 16, সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর 32, সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর 23, এরকম ভাবে ধরো ম্যাগনেসিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর 24। এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? অক্সিজেনের ক্ষেত্রে বোঝাচ্ছে অক্সিজেনের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের তুলনায় 16 গুণ ভারী। আবার অনুরূপভাবে সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর 32 দ্বারা বোঝাচ্ছে সালফার পরমাণুর ভর, একটি পরমাণু ভর কার্বন 12 আইসোটোপের তুলনায় 32 গুণ ভারী। এবং সোডিয়ামের ক্ষেত্রে 23 গুণ ভারী। আবার ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কার্বন 12 আইসোটোপের তুলনায় কত গুণ ভারী হবে? 24 গুণ ভারী হবে। তাহলে এই যে আপেক্ষিক পারমাণবিক ভর, যেমন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভর কত আমরা লিখি? 27 লিখি। এটা মিনস দ্যাট, এটা বোঝাচ্ছে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের তুলনায় 27 গুণ ভারী, এটা বোঝাচ্ছে। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার জন্য আমাদের যে স্কেল ব্যবহার করা হচ্ছে সেটার নাম কি? কার্বন স্কেল। হয়তো তোমরা বিষয়টা বুঝতে পারছো। আর যদি না বুঝে থাকো তাহলে তোমরা আমাকে ভিডিওর নিচে লিখবা, অবশ্যই লিখো। তবে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, যেহেতু আমরা একটা এডুকেশনাল প্ল্যাটফর্মের মাঝে আছি বা এডুকেশনাল চ্যানেলের মাঝে আছি, তোমরা এমন কিছু লিখবা না যা সাধারণত অপ্রাসঙ্গিক এবং যা তোমার ব্যক্তিত্বকে নষ্ট করে দেয়। তোমরা এমন কিছু লিখবা যা থেকে একজন মানুষ অনুপ্রেরণা পেয়ে থাকে, যা থেকে তুমি কিছু শিখতে পারবা, অন্য কেউ শিখাইতে পারবা, এমন কিছু লেখার চেষ্টা করবা। অনেক সময় হয় কি, অনেকে এমন কিছু কমেন্ট করে যেগুলা রিপ্লাই দেওয়া যায় না, যেগুলা ভাষাটাই অন্যরকম হয়ে থাকে। তুমি যেহেতু একজন শিক্ষিত মানুষ, বা আমার যে স্টুডেন্ট গুলো আছে সবাই শিক্ষিত মার্জিত আমি মনে করি, তাহলে কমেন্টে বা যেমন কিছু লেখার চেষ্টা করবা যা সাধারণত তোমার ব্যক্তিত্বকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করে। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরের ক্ষেত্রে আমরা কি বলবো? মৌলের একটি পরমাণু ভর বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী। যেমন অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 16 বলতে কি বোঝায়? অক্সিজেনের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের তুলনায় 16 গুণ ভারী। বুঝতে পারছো? দেখো, যদি বুঝে থাকো তাহলে ধরো আমি একটু ম্যাথমেটিক্যাল টার্মের মাঝে যদি আলোচনা করি। যেমন ধরো আমি যদি মনে করি যে সালফারের পারমাণবিক সংখ্যা কত? ধরো সালফারের পারমাণবিক সংখ্যা 16। তাহলে এই 16 যদি হয়, আমাকে বললো সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর কত, তাহলে তুমি লিখতে পারো যে আপেক্ষিক
পারমাণবিক ভর সমান, এখন সালফার ধরো এটা হলো সালফারের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের বাইরে আমরা যদি ইলেকট্রোবিন্যাস করি তাহলে আমরা লিখতে পারি 2, 8, 6 এটা লিখতে পারি। আবার অনুরূপভাবে যদি তুমি লেখো এই ডায়াগ্রামের ক্ষেত্রে যদি লেখো তাহলে 1s এর 2টা, 2s এর 2টা, 2p তে আমাদের 6টা, 3s এর 2টা, 3p তে আমাদের 4টা। এটা তার যুযুতা স্তর বা যুজনী স্তর। এই স্তরে আমাদের কয়টা ইলেকট্রন আছে? 6টা। তাহলে সালফারের নিউক্লিয়াসে প্রথম স্তরে 2টা, পরের স্তরে আমাদের কয়টা? পরের স্তরে আমাদের 8টা, এই যে 2, 4, 6, এই যে 8। তারপরে স্তরে আমাদের ইলেকট্রন কয়টা? 6টা, এই যে 2টা, এই 4টা, এই যে 6টা। এখন সালফারের পারমাণবিক সংখ্যা যেহেতু 16 ছিল, 16, তাহলে আমরা প্রথমেই বলতে পারি কি সালফারের নিউক্লিয়াসের মাঝে আমরা একটু আগে বলে আসলাম নিউক্লিয়াসের মাঝে কি কি থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। যেহেতু পারমাণবিক সংখ্যাকে তার প্রোটন সংখ্যা বলে, তাহলে সালফারের নিউক্লিয়াসে প্রোটন আছে আমাদের কয়টা? 16টা। ইলেকট্রন আছে আমাদের কয়টা? 16টা। নিউট্রন আছে তাহলে কয়টা? তাহলে নিউট্রন ওই যে পারমাণবিক ভর সংখ্যা থেকে এটা বাদ দিলে তাহলে 8টা নিউট্রন আছে, 16টা প্রোটন, 16টা নিউট্রন আছে। তাহলে আমরা লিখতে পারি যে ও যেটার কথা আমরা নিচে লিখতে পারি 1 AMU বা 1 ডাল্টন, বা কার্বন 12 সেটির তুলনায় 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী তাকে 1 AMU বলা হয়। তাহলে সালফারের পারমাণবিক ভর নির্ণয় করতে গেলে আমরা কি করতে পারি? যে প্রোটন সংখ্যা। এখন প্রোটন কয়টা ছিল? তারপরে পি, আমরা প্রোটনের একটা ভর আছে, ধরো প্রোটনের ভর কত? 1.673 গুণন 10 ইনভার্স 24, এটাকে কয় দ্বারা গুণ করবো? কয়টা প্রোটন ছিল? 16টা, যোগ আমাদের নিউট্রন ছিল কয়টা? ওই যে ই থেকে, তাহলে আমরা লিখতে পারি যে 1.675 গুণন 10 ইনভার্স 24 গুণন 16। এটাকে যদি আমি 1 AMU দ্বারা ভাগ করি, অর্থাৎ 1 AMU এর মান কত? আমরা লিখতে পারি 1.66 গুণন 10 ইনভার্স 24, এই যে গ্রাম। ভাগ করলে দেখবা তোমার এরকম মান আসবে 32 অথবা 32.06 এরকম আসতে পারে। এটাকে আমরা কত ধরে নিতে পারি? 32। তাহলে সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? 32। এইভাবে নির্ণয় করতে হয় যাতে কোনো মূলের নিউক্লিয়াসে ঠিক যে কয়টা প্রোটন থাকে, যে কয়টা নিউট্রন থাকে, তাকে তাদের ভর সংখ্যা দ্বারা গুণ করে যোগ করতে হয়, এবং নিচে 1 AMU বা 1 ডাল্টন দ্বারা ভাগ করলে যে মানটা আসে ওইটা উক্ত মূলের আপেক্ষিক পারমাণবিক ভর। বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে এটা একটু পরিষ্কার করি। হ্যাঁ, আপেক্ষিক আণবিক ভর। এখন আণবিক ভর সাধারণত অণুর ক্ষেত্রে নির্ণয় করা হয়ে থাকে। কিসের ক্ষেত্রে? অণুর ক্ষেত্রে নির্ণয় করা হয়ে থাকে। এটা একটা সমষ্টিকে বোঝায়। যেমন ধরো আমি যদি লিখি H2O, আবার লিখলাম CH4, ধরো লিখলাম H2SO4, ধরো লিখলাম CO2, এরকম ভাবে লিখলাম। এবার অন্যটা হতে পারে যেমন C6, যেমন C6H6 বেনজিনের ক্ষেত্রে হতে পারে। তাহলে এগুলো সবই একটা অণু। এটা পানির অণু, এটা মিথেনের অণু, এটা কার্বন ডাইঅক্সাইডের অণু, এটা সালফিউরিক অ্যাসিডের একটা অণু, এবং এটা বেনজিনের একটা অণু। এখন আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করার ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে অণুগুলোর ক্ষেত্রে যখন আণবিক ভর নির্ণয় করবো প্রত্যেকটা পরমাণুর একটা নির্দিষ্ট পারমাণবিক ভর আছে। পারমাণবিক ভরকে তাদের সংখ্যা দ্বারা গুণ করে যোগ করতে হয়। যেমন এই যে হাইড্রোজেন আমাদের কয়টা আছে? দেখো তো কয়টা আছে? 2টা। তাহলে একটা হাইড্রোজেনের যদি ভর 1 হয় তাহলে 2 গুণ করলাম, তারপরে যোগ। অক্সিজেন আছে একটা, তাহলে একটা অক্সিজেনের ভর সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা 8, এর ভর সংখ্যা কত? 16। তাহলে এটা কত আসতেছে? 18 আসতেছে। তাহলে পানির অণুর আপেক্ষিক আণবিক ভর কত হবে? 18 গ্রাম। আবার মিথেনের ক্ষেত্রে একটা কার্বনের ক্ষেত্রে 12, আর 4টা হাইড্রোজেনের 4, তাহলে কত আসতেছে? 16। তার মানে 16 গ্রাম মিথেনের ক্ষেত্রে। কার্বন ডাইঅক্সাইডে একটা কার্বনের 12, একটা অক্সিজেনের 16, 2টা অক্সিজেনের কত? 32, তাহলে কত আসতেছে? 44। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে একটু দেখো, একটা হাইড্রোজেনের 1, এই জায়গায় 2টা হাইড্রোজেন ছিল 2, যোগ সালফারের হলো এক, সালফারের পারমাণবিক সংখ্যা হলো 16, এই ভর সংখ্যা কত? 32, যোগ একটা অক্সিজেন, তার মানে লিখতে পারি 16 গুণন 4। তাহলে লিখতে পারি 2 যোগ 32 যোগ 4 16 64। তাহলে 60 90
94 96 98, তাহলে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর কত 98। তেমন বেনজিনের একটা কার্বন যদি 12 হয় তাহলে আমরা লিখতে পারি 12 গুণন 6 যোগ হাইড্রোজেনের 1 গুণন 6, তাহলে 6 × 10 = 60, 6 × 2 = 12, 72 যোগ 6, তাহলে কত আসতেছে আমাদের 78। তাহলে বেনজিন আপেক্ষিক আণবিক ভর কত হবে 78। আপেক্ষিক আণবিক ভর সবসময় অণুর ক্ষেত্রে নির্ণয় করতে হয় এবং তাদের পারমাণবিক সংখ্যাটা এবং পারমাণবিক ভর সংখ্যাটা জানতে হয়। তোমাকে রসায়ন বিষয়ে পড়তে হলে কিছু কিছু জিনিস তোমাকে অবশ্যই জানতে হবে। এদের মাঝে কি কি হতে পারে, যেমন পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, এগুলো তোমার জানতেই হবে। এগুলা জানতেই হবে, না জানলে তুমি কখনো পারবা না। যেমন আমরা যখন পরমাণুর পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম বা প্রতীক নিয়ে আলোচনা করছিলাম, তখন তোমাকে মৌলের প্রতীক, সংকেত, যোজনী ক্ষেত্রে জানতে হবে। তুমি এটাও জানো যোজনীকে 4 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা পরিবর্তনশীল যোজনী, সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী। এদের মাঝে যারা একাধিক যোজনী থাকে তারা পরিবর্তনশীল যোজনী। এখন ধরো তোমাকে যদি এরকম ভাবে কোনো প্রশ্ন করা হয় যে ফেরিক কার্বনেটে পরমাণুর সংখ্যা কতটি, কি বললো? ফেরিক কার্বনেটে পরমাণুর সংখ্যা কতটি। তোমাকে ফেরিক কার্বনেট, তোমাকে বললো কি ফেরিক কার্বনেট, ফেরিক কার্বনেট এটার কথা বললো, পরমাণুর সংখ্যা কতটি, পরমাণু কতটি। এখন তুমি জানো যে সকল মৌল একাধিক যোজনী দেখায় তাদেরকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। যে ফেরিক বলতে আয়রন, আয়রন যে একটা মৌল সেটা 2 ধরনের যোজনী দেখায়, একটা 2 দেখায়, আরেকটা কথা 3 দেখায়। যেহেতু এই জায়গায় ফেরিক লিখছে তার মানে আয়রনের জায়গায় কি যোজনী দেখাচ্ছে, 3 যোজনী দেখাচ্ছে। 2 যোজনী দ্বারা যৌগ গঠিত হলে তাকে আস উচ্চারণ করতে হয়, 3 দ্বারা যৌগ গঠিত হলে তাকে ইক উচ্চারণ করতে হয়। যেহেতু এই জায়গায় ফেরিক তার মানে আয়রনের যোজনী কত 3। যেমন কার্বনেট একটা যৌগমূলক CO3, তাহলে এর যোজনী কত আমরা সবসময় জানি 2। তাহলে এই 3 আসবে ওর কাছে আর 2 যাবে ওর কাছে। তাহলে আমরা যৌগটা কি লিখতে পারি যে Fe2CO3 একটা ব্র্যাকেট দিয়ে তারপরে 3। তোমাকে বলছে পরমাণু কতটি, তাহলে আয়রন Fe আছে কয়টা, 2টা, যোগ কার্বন আছে একটা, অক্সিজেন আছে 3টা, তাহলে 1 যোগ 3। এটা আমি কয় দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করব। তাহলে 2 যোগ 3 আর 1 4, 3 4 কত 12। তাহলে আমাদের ফেরিক কার্বনেটের পরমাণু কয়টা আছে, 14টা আছে। এইভাবে নির্ণয় করতে হয়। আর আপেক্ষিক আণবিক ভর সবসময় অণুর ক্ষেত্রে নির্ণয় করতে হয়। এটা তোমরা একটু আগে আলোচনা করো বা বুঝতে পারছো। যদি বুঝে না থাকো তাহলে অবশ্যই আমাকে লিখবা। একটু পরিষ্কার করি, হ্যাঁ দেখো তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারের ক্ষেত্রে তোমাদের বইয়ে 2 পৃষ্ঠা লেখা হয়েছে। এই জায়গায় কত রকম যে ইনফরমেশন দেওয়া হয়েছে তা তোমাকে বলে শেষ করা যাবে না। আমরা যদি আইসোটোপ কথাটার মাঝে আসি, আইসো, এই আইসো মানে হলো সেম বা একই, বা একইকে বোঝায়। আইসো মানে সেম বা একই। টো, যেহেতু জায়গায় পি আছে এটাকে আমরা বলতে পারি প্রোটন, পি দ্বারা প্রোটনকে বোঝায়। তাহলে প্রোটন সংখ্যা একই থাকবে। তাহলে আইসোটোপের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সকল মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পর কি বলে, আইসোটোপ বলে। এরকম ভাবে আরো অনেক রকম আছে। যেমন আমরা লিখতে পারি, প্রথমে যদি লিখি 1 নম্বর আইসোটোপ, ধরো তারপরে আমি করতে পারি আইসোটোন, আবার ধরো 3 নম্বরে লিখতে পারি আইসোবার, আবার আইসোমার, এগুলো আছে। তাহলে আইসোটোপের ক্ষেত্রে আমরা এইটুকু বলবো যে প্রোটন সংখ্যাটা সমান, প্রোটন সংখ্যা সমান, বাকি সংখ্যা কি, যেমন ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করে, নিউট্রন সংখ্যা এন দ্বারা, এইগুলা কি হবে, ভিন্ন হবে। আবার ধরো আইসোটোনের ক্ষেত্রে আমরা যেহেতু এন আছে কারণ নিউট্রন সংখ্যা, তাহলে নিউট্রন সংখ্যা সমান, আর প্রোটন সংখ্যা আর আমাদের ভর সংখ্যা মানে এ, এটা কি হবে, ভিন্ন হবে। আবার আইসোমারের ক্ষেত্রে আমাদের ভর সংখ্যা মানে এ, এটা সমান হবে, বাকি সংখ্যা কি হবে, ভিন্ন হবে। মানে প্রোটন আর নিউট্রন সংখ্যা কি হবে,
ভিন্ন হবে। এখন যদি তোমাকে সংজ্ঞা করে দিতে বলে যে আইসোটোপ কাকে বলে, তুমি এইভাবে মনে রাখতে পারো যদি গুজামিল না বুঝে, সেই কারণে যেহেতু জায়গায় প আছে, প দ্বারা প্রোটন সংখ্যা, দন্ত না আছে, দ দ্বারা দন্ত না দ্বারা নিউট্রন সংখ্যা, বার আছে, বার দ্বারা ভর সংখ্যাকে বোঝায়। তাহলে ভর সংখ্যার সঙ্গে আমরা কি বলছিলাম, কোন মৌলের নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বলে। এখন তোমাকে আইসোটোপের কথা বলো, আইসোটোপ কি বা কাকে বলে, তুমি বলবা যে সকল মৌলের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান বাকি সংখ্যা ভিন্ন, অর্থাৎ ভর সংখ্যা নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরে আইসোটোপ বলে। অনুরূপভাবে যে সকল মৌলের নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান বাকি সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পর আইসোটোন বলে। আইসোবারের ক্ষেত্রে আমরা কি বলবো, যে সকল মৌলের নিউক্লিয়াসের ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পর আইসোটোন বলে। এখন তেজস্ক্রিয় আইসোটোপ বলতে যাদের পারমাণবিক সংখ্যা সাধারণত 80 বা 80-র চেয়ে বেশি হয় তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলা হয়। এই তেজস্ক্রিয় মৌল থেকে সাধারণত সবসময় তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, আলফা বিটা গামা রশ্মি, যা আমাদের চিকিৎসা ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন ইরিডিয়াম নামক আইসোটোপ তোমার ক্যান্সার কোষ নিরাময় ব্যবহার করা হয়ে থাকে। আয়োডিন আইসোটোপ থাইরয়েড কোষ বা থাইরয়েড ক্যান্সার নিরাময় ব্যবহার করা হয়ে থাকে। ফসফরাস আইসোটোপের ব্যবহার আছে, কোবাল্ট আইসোটোপের ব্যবহার আছে। এই যে রক্তের লিউকেমিয়া নির্ণয়ের ক্ষেত্রে ফসফরাস নামক আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। আইসোটোপ ব্যবহারগুলা তুমি একটু করবা, তোমাদের বই 2 পৃষ্ঠা লেখা আছে এবং এই থেকে অনেক ইনফরমেশন দেওয়া আছে। ইনফরমেশনগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এই জায়গা থেকে প্রচুর এমসিকিউ, জ্ঞানমূলক এবং কি ঘ নাম্বারে 4 মার্কের প্রশ্নটা এসে থাকে। তাহলে আজকে আমরা যতটুকু আলোচনা করলাম মৌল, মৌলের প্রতীক, পরমাণুর কণিকা, পরমাণুর পরিস্থিতি, আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর, তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার। এর পরবর্তী টিউটোরিয়ালে আমি তোমাদেরকে যে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব সেটা হলো পরমাণুর মডেল সম্পর্কে ও মৌলের ইলেকট্রোবিন্যাস সম্পর্কে। পরমাণু মডেল বলতে বোর আর রাদারফোর্ড মডেল নিয়ে যেহেতু সিলেবাস আলোচনা করা হয়েছে সেই দুটাই দেওয়ার চেষ্টা করব, আর মৌলের ইলেকট্রোবিন্যাস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা উত্তেজিত মৌলের ইলেকট্রোবিন্যাস নিয়ে আলোচনা করব। যতটুকু আলোচনা করলাম এর মাঝে যদি কারো কোনো সমস্যা থাকে, বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে তোমরা আমাকে ভিডিওর নিচে অবশ্যই লিখবা এবং জানাবা। এবং ভিডিওটা যদি তোমার একটু মাত্র কাজে লাগে বা কোনো সাহায্য করে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবা। এবং আমাকে কোন বিষয়ে ভিডিও দিলে বা টিউটোরিয়াল বানালে তোমার সুবিধা হবে সেটা আমাকে জানাবা কমেন্ট সেকশনে। অবশ্যই নিজের অনুভূতিটা প্রকাশ করবা। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।